ভবিষ্যৎ কৃষিবিদ সুজিত স্পেশাল ব্যাচের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তোমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার আর মাত্র 1 মাস সময় আছে। তোমরা সবাই ডেডিকেটলি কৃষিগুচ্ছের জন্য পড়াশোনা করছো, আর তোমাদের সহযোগিতা করার জন্য আমরা কৃষিগুচ্ছের জন্য নিয়মিতভাবে কৃষিগুচ্ছের কোশ্চেন ব্যাংক সলভিং এর ক্লাসটা দিচ্ছি, ফিজিক্স এবং ম্যাথ। তো তারই ধারাবাহিকতায় আজকে ফিজিক্স কোশ্চেন সলভ 2021-22-এর কোশ্চেনগুলো সলভিংটা দেখবো। তো চলো কথা না বাড়িয়ে 2021-22 সেশনে ফিজিক্সের যে 20টা বা 21টা কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনটা সলভ দেখবো আমরা। ওকে, প্রথম কোশ্চেন বলছে 10 নিউটন মানের একটি বল অন্য একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে আনত। বল দুটি লব্ধি অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত হলে জানা বলটির মান কত? ঠিক আছে, অজানা বলটির সাথে 90 ডিগ্রি করলে জানা বলটির মান কত? আমরা ম্যানুয়ালি করলে লিখতে পারি tan θ = q sin alpha বাই p plus q cos alpha। ঠিক আছে, এখন লব্ধি কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? লব্ধি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। 90 ডিগ্রি মান ইনফিনিটি মানে 1/0। আর কার সাথে কোণ উৎপন্ন করছে? অজানা বলের সাথে। যে বলের সাথে কোণ উৎপন্ন করে লব্ধি সেই বলটা সবসময় ফ্রি থাকে, তার মানে অজানা বল হচ্ছে পি আর জানা বল হচ্ছে কিউ। এই জায়গায় মান বসায় ক্যালকুলেশন করলেও তোমরা কাঙ্ক্ষিত উত্তরটা পাবা, কিন্তু সেটা বড় হবে। ঠিক আছে, আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করি। সিম্পলি দেখো, এখানে বলছে 10 নিউটন মানের একটি বল অন্য একটি অজানা বলের সাথে কত ডিগ্রি কোণে আছে? 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। 120 ডিগ্রি কোণ কখন হয়? যখন p = 2q, মানে একটি অপরটির দ্বিগুণ, একটি বল অপরটির দ্বিগুণ হয়, তখন মধ্যবর্তী কোণ আলফা = 120 ডিগ্রি হয়। আর p = q = r, অর্থাৎ দুইটা বল পরস্পর সমান এবং লব্ধির মানও তাদের সমান হলে 120 ডিগ্রি। তো দেখো তো, এখানে একটি বল জানা আছে, অন্য একটি বল অজানা আছে। হ্যাঁ, সেটা অর্ধেক না দ্বিগুণ আমরা বলা নেই, কিন্তু এখানে লব্ধির বলের মানের কথা যে এদের সমান এমন কোনো কথাবার্তাও নেই। যেহেতু এটা বেশি লব্ধির কথাও বলা নেই, এই বলের কথাও বলা নেই, তাহলে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যেহেতু আলফা = 120 ডিগ্রি, সেহেতু একটা বল অপরটার দ্বিগুণ বা অর্ধেক। তাহলে 10 নিউটন মানের একটা বল যদি হয়, আর একটা বল অবশ্যই হয় 20 নিউটন নয় 5 নিউটন। তো অপশনের দিকে খেয়াল করি, এই 10 নিউটনের অর্ধেক হবে কত? 5 নিউটন। তাহলে অ্যান্সার আমরা করতে পারবো কত নিউটন? 5 নিউটন। আমরা জানি একটা বল অপরটার দ্বিগুণ বা অর্ধেক হলে মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয় সবসময়। পরেরটা দেখি, 2 নম্বর কোশ্চেন। একটি মোটর 120 মিটার গভীর কূপ থেকে 5 মিনিটে 400 কেজি পানি উত্তোলন করতে পারে। মোটরটির ক্ষমতা কত? উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা ক্ষমতা p = কি লিখতে পারি? mgh/t। যেহেতু উচ্চতা দেওয়া আছে, তাহলে ক্ষমতা p = mgh/t। m এর মান কত? m এর মান হচ্ছে 400 কেজি, g হচ্ছে 9.8, h হচ্ছে উচ্চতা 120 মিটার বাই t কত? 5 মিনিট। 5 মিনিট, তাহলে 1 মিনিট = 60 সেকেন্ড। ওকে, তাহলে ক্যালকুলেশন করি। এর জন্য কত লিখতে পারবো? আমরা 10 লিখতে পারবো। এটা কাটাকাটি করলে কত? 2। এই শূন্য কাটে, 5 দিয়ে কাটলে কত হয়? 8। তাহলে 8 দুগুণে 16, 16 গুণ 98 গুণ করলে যা হবে তাই, 16 গুণ 98। তারপরে এককটা দেখো হর্স পাওয়ারে আছে, এটা আমাদের ক্ষমতার একক কি? ওয়াটে আসবে, কিন্তু অপশনে কিসে আছে? হর্স পাওয়ার আছে। তো হর্স পাওয়ার মানে কি? 1 হর্স পাওয়ার মানে 746 দ্বারা ভাগ করতে হবে, 746 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, এইচপি একক পাবো। তাহলে 16 গুণ 98 বাই 746। ওকে, এখানে 98 যদি না ধরি 100 ধরি, তাহলে কত হবে? 1600কে 746 দ্বারা ভাগ করলে তার মানে 2 সামথিং। অপশনের দিকে খেয়াল করি, অপশনের দিকে আছে 2.8, 2.5, 2.1। তাহলে এটা দেখো 7 দুগুণে 14, 1500। এখানে আছে কত? 1600, তার মানে 2.5
বা 2.8 হতে পারবে না, অবশ্যই হবে 2.1। ওকে, আমরা সবসময় হিসাব করেই যে অ্যান্সার বলতে হবে এমন কোনো কিছু না, আমরা অপশনের দিকে খেয়াল করেও কাঙ্ক্ষিত উত্তরটা বলতে পারি। পরের কোশ্চেন বলছে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে কোন কত? নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা জানি প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। একটা ক্রিয়া হলে তার বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া আছে। তাহলে ক্রিয়া যদি এই দিকে হয়, প্রতিক্রিয়া এই দিকে, তাহলে অ্যাঙ্গেল কত ডিগ্রি? অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এদিকে ক্রিয়া হলে, এদিকে ক্রিয়া হলে, এদিকে কি প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া। তাহলে তাদের ভিতরে কত ডিগ্রি কোণ? 180 ডিগ্রি কোণ। ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে কোণ কত ডিগ্রি হবে? বিপরীত দিকে সবসময় ক্রিয়া করবে, এই কারণে 180 ডিগ্রি। পরের কোশ্চেনটা দেখি, বলছে 50 সেন্টিমিটার দীর্ঘ একটি সরল দোলক প্রতি মিনিটে 40 বার দোল দেয়। প্রতি মিনিটে কতবার দোল দেয়? 40 বার দোল দেয়। হ্যাঁ, 40 বার দোল দেয় মানে এখান থেকে আমরা দোলন কালটা বের করে নিতে পারবো। প্রতি মিনিটে কতবার? 60 বার। তার মানে প্রতি মিনিটে 40 বার, তার মানে 60 সেকেন্ডে 40 বার, 1 সেকেন্ডে কত সেটা আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে। আর বলছে যদি দৈর্ঘ্য 200 সেন্টিমিটার হয় তবে 60 বার দোল দিতে কত সময় লাগবে? আমরা জানি দোলন কাল টি ইকুয়াল টু 2 পাই রুট এল বাই জি। দোলন কাল টি ইকুয়াল টু 2 পাই রুট এল বাই জি। সরি, কোন আসছে? চলো, হ্যাঁ, ওকে। দোলন কাল টি ইকুয়াল টু 2 পাই রুট এল বাই জি। এখান থেকে আমরা লিখতে পারি t2 বাই t1 ইকুয়াল টু রুট ওভার l2 বাই l1। জি এর কোনো কথাবার্তা বলা নেই। তাহলে এখান থেকে l2 কত? প্রথমে l1 হচ্ছে 50 সেন্টিমিটার আর l2 হচ্ছে 200 সেন্টিমিটার। ওকে, t2 বাই t1। এখানে আমরা t2 সমান পাইলাম, এটা কাটাকাটি করলে কত হয়? 4 হয়, 4 এর রুট করলে হচ্ছে 2। 2 গুণ t1, 2 গুণ t1, t1 কত আছে? t1 হচ্ছে কতবার? প্রতি মিনিটে 40 বার দোলছে, তার মানে দোলনকাল কত? 60 বাই 40। ঠিক আছে, প্রতি মিনিটে 60 বার দোলছে। দোলনকাল বের করতে হলে দোলনকালটা হবে সময় টিকে n সংখ্যা দ্বারা ভাগ করলে দোলনকাল পাওয়া যায়। টিকে n সংখ্যা দ্বারা ভাগ করলে, তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি, এখান থেকে কাটাকাটি করলে এটা কত? 2, এটা কত? 3 সেকেন্ড। তাহলে t2 ইকুয়াল টু কত সেকেন্ড পাইলাম? 3 সেকেন্ড। একবার দোল দিতে, একবার দোল দিতে কত সেকেন্ড? 3 সেকেন্ড লাগবে। এখন বলছে 60 বার দোল দিতে কত সময় লাগবে? একবার যদি দোল দিতে 3 সেকেন্ড লাগে, তাহলে 60 বার দোল দিতে কত সেকেন্ড? 180 সেকেন্ড। কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে 180 সেকেন্ড। ঠিক আছে, কাঙ্ক্ষিত উত্তর 180 সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো অসুবিধা নাই। পরেরটা দেখি, স্থির চাপে কোন তাপমাত্রায় তাপমাত্রাটা জিজ্ঞাসা করছে। কোন গ্যাসের মূল গড় বর্গবেগটা হবে প্রমাণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগের অর্ধেক। ঠিক আছে, মূল গড় বর্গবেগের সূত্র CRMS ইকুয়াল টু রুট ওভার 3RT বাই m। মূল গড় বর্গবেগের সূত্র কি? CRMS ইকুয়াল টু 3RT বাই m। এখানে দেখো তাপমাত্রার কথাবার্তা আছে, আর কোনো কিছুর কথা নেই। তাহলে তাপমাত্রার সাথে সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। তো এখান থেকে আমরা লিখতে পারি t2 বাই t1 ইকুয়াল টু, এই রুটটা এই পাশে আসলে স্কোয়ার হয়ে যায়, তার মানে c2 বাই c1 তার হোল স্কোয়ার, c1 বাই c2 তার হোল স্কোয়ার। এখন কি বলে? কোন তাপমাত্রায় কোন গ্যাসের মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগের অর্ধেক। তাহলে প্রথমটা যদি 1 হয়, দ্বিতীয়টা হচ্ছে হাফ। ওকে, আর t2 ইকুয়াল টু, এটা হাফ স্কয়ার করলে 1/4 ইন্টু t1। t1 কি? প্রমাণ তাপমাত্রা কত? 273। তো 273 এর 4 দ্বারা ভাগ করলে যা হবে, 273 এর 4 দ্বারা ভাগ করলে 68 দশমিক সামথিং। এই দেখেই বোঝা যাচ্ছে, ভাগও করা লাগবে না। ওকে, তাহলে উত্তরটা হবে কত? 68.2
2.5। পরেরটা দেখি, বলছে কাজের অভিকর্ষ একক কি? কাজের অভিকর্ষ একক, কাজ মানে কি? কাজ W ইকুয়াল টু কি? এফ ডট এস, তার মানে কি লিখতে পারি? এফ এস কস থিটা। এখান থেকে আমরা কাজ পাই, তার মানে বলের একক এবং সরণের একক গুণ করলেই কাজের একক পাই। তো বিভিন্ন সময় কাজ বিভিন্ন পদ্ধতিতে কাজের একক বিভিন্ন, যেমন এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে কাজের একক হচ্ছে জুল। এসআই পদ্ধতিতে কাজের একক কি? জুল। জুলকে বলা হয় নিউটন, মিটারকে জুল বলা হয়। তাহলে এসআই পদ্ধতিতে কাজের একক কি? জুল। এটা আবার নিউটন মিটারকে কি বলা হয়? জুল বলা হয়। ওকে। আর সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে কাজের একক হচ্ছে আর্ক। আর হ্যাঁ, ডাইন সেন্টিমিটারকে কি বলে? কাজ বলে। আচ্ছা, আর যেটা এমকেএস পদ্ধতিতে কাজের একক হচ্ছে কেজি মিটার। এমকেএস পদ্ধতিতে কাজের একক হচ্ছে কেজি মিটার। এখন কাজের অভিকর্ষ এককটা হচ্ছে এমকেএস পদ্ধতির একক। তাহলে কাজের অভিকর্ষ একক হবে কেজি মিটার। আমরা সবাই সবগুলো একক জেনে রাখলাম যে এসআই পদ্ধতিতে জুলকে নিউটন মিটারকে জুল বলা হয়, আর সিজিএস পদ্ধতিতে আর্ক মানে কি? ডাইন সেন্টিমিটারকে আর্ক বলে, আর এমকেএস পদ্ধতিতে হচ্ছে কেজি মিটার। এমকেএস পদ্ধতিটাই হচ্ছে অভিকর্ষ একক। কয়টা? বলছে স্থির চাপে কোনো গ্যাসের তাপমাত্রা ও আয়তন যথাক্রমে, তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, আয়তন কত? 10 লিটার। তাপমাত্রা সেলসিয়াস স্কেলে দ্বিগুণ করা হলো, তাপমাত্রা দ্বিগুণ করা হলে এর আয়তন কত গুণ হবে? আচ্ছা, আয়তন কত হবে সেটা জিজ্ঞাসা করিনি, বেশি কত গুণ হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা প্রাথমিক তাপমাত্রা T1 সমান বলতে পারি কত? 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 303 কেলভিন। আর T2 কত? দ্বিগুণ করছে, দ্বিগুণ করলে এই 30 দ্বিগুণ করলে 60, হ্যাঁ 60, 273 যোগ 60, তার মানে হবে 333 কেলভিন। এর আয়তন কত? আমরা জানি ভি এবং টি পরস্পরের সমানুপাতিক সম্পর্ক। তো এখান থেকে আমরা V2 বাই V1 সমান লিখতে পারি T2 বাই T1, আর V2 ইকুয়াল টু V1 T2 বাই T1। V1ই রাখলাম, V1 যদিও 10 লিটার আছে, কত গুণ বলেছে, কত বের করতে বলিনি, বলেছে কত গুণ, তাহলে V1 আকারে রাখবো। T2 এর মান কত? 333 বাই 303, তার মানে 333কে 3 দ্বারা ভাগ করলে তার তত গুণ, মানে V1 এর তত গুণ হবে। তো 333কে 303 দ্বারা ভাগ করলে 1 পয়েন্ট সামথিং 1 এর কাছাকাছি হবে। ঠিক আছে, অপশনের দিকে খেয়াল করি, এটা হতে পারবে না, এটা হতে পারবে না, এটা হচ্ছে 1.5 মানে 1.5 গুণ, কখনোই হবে না, অর্থাৎ 1.1 গুণ, অর্থাৎ V1 এর কত গুণ? 1.1 গুণ। ঠিক আছে, কয়টা দেখি। বলছে স্বাভাবিক তাপমাত্রা চাপে আর এর মান কত? স্বাভাবিক তাপমাত্রা আরটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, স্বাভাবিক তাপমাত্রা চাপে আর এর মান হচ্ছে 8.31 জুল পার কেলভিন পার মোল, ঠিক আছে, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান হচ্ছে 8.31 জুল পার কেলভিন পার মোল। এখন খেয়াল করা যাক, প্রথম অপশনে আছে 8.31 জুল পার কেলভিন পার মোল। হ্যাঁ, তাহলে এটা রাইট অ্যান্সার। এককে ঝামেলা, মান সবারই ঠিক আছে, শুধুমাত্র এককে ঝামেলা। কটা? বলছে রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কি? হ্যাঁ, রৈখিক ত্বরণ ইকুয়াল টু আলফা আর। রৈখিক ত্বরণ ইকুয়াল টু, এটা হচ্ছে রৈখিক ত্বরণ, এটা রৈখিক ত্বরণ, এটা হলো কৌণিক ত্বরণ, আর হলো ব্যাসার্ধ,
আটটা কি ব্যাসার্ধ। তার মানে রৈখিক ত্বরণ হচ্ছে কৌণিক পাইতে গেলে কৌণিক ত্বরণ এবং ব্যাসার্ধের গুণফল থেকে রৈখিক ত্বরণ পাই। কৌণিক ত্বরণ এবং ব্যাসার্ধের গুণফল সমান আছে রৈখিক ত্বরণ। এখানে ইকুয়েশনটা দেখি, এ ইকুয়াল টু আলফা আর নাই, এ ইকুয়াল টু আলফা আর নাই। এখান থেকে আর ইকুয়াল টু আমরা কি পাই, আর ইকুয়াল টু এ বাই আলফা লিখতে পারি না, তার মানে এটা রাইট অ্যান্সার। আমাদের অপশনের অনুসারে এটা চেঞ্জ করে নিয়েছি, তাছাড়া কোনো ব্যাপার না। ওকে, আশা করি তোমরা বুঝছো। পরের কোশ্চেন বলছে 99 এর পরের সংখ্যাটি কত? দেখো তো 16 বেজ আছে কত 16, তার মানে হেক্সাডেসিমাল পদ্ধতি। হেক্সাডেসিমাল পদ্ধতি, তো এর সাথে পরের সংখ্যা মানে এক যোগ করবো, তাহলে 9 আর 1 কত 10। 10 কি আমরা লিখতে পারি হেক্সাডেসিমালে 10 লিখতে পারি? আমরা 10-এর পরিবর্তে কি লিখি? এ লিখি, আর এখানে 9 আছে, তাহলে 9a। ঠিক আছে, তার মানে রাইট আনসার হচ্ছে 9a। 9a হেক্সাডেসিমাল। সিম্পলি অনেকে ভুল করতে পারে, 99 এর পরের সংখ্যা মানে 1 যোগ করলে 100। হ্যাঁ, এটা হওয়ার কোনো চান্স নেই, কারণ হেক্সাডেসিমাল মানে 10 মানে কি এ লিখতে পারবো, এর কোনো হাতে থাকার কোনো অপশন নেই। তো 9 আছে, 9 বসে যাবে। পরেরটা দেখি, বাইনারি নাম্বার এত এর ডেসিমাল নাম্বার কোনটি? মানে বাইনারি সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যা রূপান্তর করতে বলছে। 10111। হ্যাঁ, আমরা স্বাভাবিক নিয়মে করে কি 0 1 2 3 4 এভাবে ধরে নিই, তাহলে 1 গুণ 2 টু দি পাওয়ার কত 4, এখানে 0 আছে, তো আলটিমেটলি যাই গুণ করি না কেন সেটা 0 হবে। 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 গুণ 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 গুণ 2 টু দি পাওয়ার 0, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত 16 প্লাস 4 প্লাস কোনো কিছুর পাওয়ার 1 সমান মানে ওইটাই 2 প্লাস কোনো কিছুর পাওয়ার 0 সমান 1, তার মানে 20 22 23 23 কিসে কোন বেজে নিতে হবে? ডেসিমালের বেজ, তাহলে 23 ডেসিমাল। ওকে, পরের কোশ্চেনটা দেখি, বলছে নিয়ন গ্যাসের ক্ষেত্রে গামা এর মান কত? গামা এর মান, হ্যাঁ, গামা ইকুয়াল টু সিপি বাই সিভি এর রেশিও। হ্যাঁ, মোলার রুদ্ধতাপের পক্ষে মোলার গ্যাস ধ্রুবক যেটা হচ্ছে সিপি এবং সিভি এর রেশিওটাই হচ্ছে গামা। এই গামা এর মান এক পারমাণবিকের ক্ষেত্রে গামার মান কত 1.66, দ্বিপারমাণবিকের ক্ষেত্রে গামার মান 1.4, ত্রিপারমাণবিকের ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.33। ঠিক আছে, এক পারমাণবিকের ক্ষেত্রে এটা হচ্ছে দ্বিপারমাণবিক। কার্নোচক্রে এন্ট্রপির পরিবর্তন হচ্ছে 0। কার্নোচক্রে এন্ট্রপির পরিবর্তনটা আলটিমেটলি এন্ট্রপির পরিবর্তনটা হবে 0। পরের কোশ্চেন বলছে এক কাপ পানির তাপমাত্রা 100 ডিগ্রি থেকে 35 ডিগ্রিতে নামানো হলো ফারেনহাইট স্কেলে এর পরিবর্তন। তো পরিবর্তন সংক্রান্ত কথাবার্তা বললে আমরা জানি সেন্টিগ্রেডের 5 ডিগ্রির পরিবর্তন, সেন্টিগ্রেডের 5 ডিগ্রির পরিবর্তন সমান ফারেনহাইটের 9 ডিগ্রির পরিবর্তন, আর 1c ইকুয়াল টু 9/5 f। এখন কত ডিগ্রির পরিবর্তন হয়েছে? ছিল 100, হয়েছে কত 35-এ নামানো হয়েছে, তার মানে 65 ডিগ্রি, সেন্টিগ্রেডে 65, তাহলে 65 ইকুয়াল টু 9 গুণ 65/5f, তাহলে 5 13 65, 13 গুণ 10 130, 13 গুণ 9, তার মানে 117 ডিগ্রি ফারেনহাইট। 117 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, আমরা c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9 লিখতে পারবো না। ওই ক্ষেত্রে লিখবো কখন? যখন বলবে সেন্টিগ্রেডে এত তাপমাত্রা হলে ফারেনহাইট স্কেলে কত, কিন্তু এখানে তাই বলিনি। এখানে সেন্টিগ্রেডে 100 থেকে 35-এ নামানো হয়েছে, মানে সেন্টিগ্রেডের একটা নির্দিষ্ট পরিবর্তন হয়েছে, সেটা ফারেনহাইট স্কেলের পরিবর্তন কত হবে। তো তখন আমরা জানি সেন্টিগ্রেডের 5 ঘর সমান 5 ঘর পরিবর্তন সমান ফারেনহাইটের 9 ঘর পরিবর্তনের সমান। তো এখান থেকে আমরা মানটা বের করবো। পরেরটা দেখি, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য পাল্লা হচ্ছে 3800 অ্যাংস্ট্রম থেকে, এখানে কি মিটার আছে, 3800 অ্যাংস্ট্রম মানে আমরা লিখতে পারি হচ্ছে 3.8 × 10⁻⁻7 মিটার। হ্যাঁ, এখান থেকে শুরু, আর মোটামুটি 7000
এটা 7800 অ্যাংস্ট্রম পর্যন্ত, 7800 অ্যাংস্ট্রম পর্যন্ত। এটা সমান আমি লিখতে পারি কত, 7.8 × 10⁻⁷। ঠিক আছে, এই মানটা এই 3.8 মানে প্রায় 4 লিখতে পারি। তাহলে অ্যান্সার হবে 7 থেকে 4 × 10⁻⁷, 7 থেকে 4 × 10⁻⁷ মিটার দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য পাল্লা। এটা হচ্ছে সর্বনিম্ন, এটা হচ্ছে সর্বোচ্চ। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে লাল আলোর, আর এটা হচ্ছে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য। কয়টা? 1 আলোকবর্ষ সমান কত? 1 আলোকবর্ষ মানে আলো 1 বছরের যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলে। আলোকবর্ষ কার একক? দূরত্বের একক। প্রায় আসে আলোকবর্ষ কার একক? দূরত্বের একক। আলোকবর্ষ হলো দূরত্বের একক। 1 আলোকবর্ষ সমান কত? আলো 1 বছরের যে দূরত্ব অতিক্রম করে সেটা কত? 9.46 × 10⁻12 কিলোমিটার। আর মিটারে করলে 9.46 × 10⁻15 মিটার। এখন কোনটা আছে দেখা যাক, কিলোমিটার আছে, তাহলে 9.46 × 10⁻12 কিলোমিটার। বি অপশন রাইট অ্যান্সার। ঠিক আছে, বি অপশনটা রাইট অ্যান্সার। পরেরটা দেখি, 1000 ওয়াটের একটি ইস্ত্রি 30 মিনিট কাজ করলে কত বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হয়? কত বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হচ্ছে? হ্যাঁ, শক্তি বা কাজ W = কি লিখতে পারি? PT লিখতে পারি। P কত? ক্ষমতা 1200 ওয়াট। T কত? 30 মিনিট। হ্যাঁ, 30 মিনিট মানে কত? 30/60। এখানে আচ্ছা, এখানে এটাই দিলাম। 30 মিনিট মানে কত? 30/60। কেন? কিলোওয়াট আওয়ারে রাখতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে মিনিট রাখা যাবে না, আমরা রাখবো ঘন্টায়, কিলোওয়াট আওয়ার। বিদ্যুৎ শক্তির একক কি? কিলোওয়াট আওয়ার। তাহলে এই মিনিটকে কিসে নেব? ঘন্টায় নেব। আর যেহেতু কিলোতে নিতে হবে তাই 1000 দ্বারা ভাগ। ওকে, 1000 দ্বারা ভাগ। তাহলে এটা কাটলে কত হচ্ছে? হাফ হচ্ছে, তাই তো? এটা কাটলে হচ্ছে হাফ হচ্ছে। একটা দুইটা শূন্য আসছে। এবার এটা দিয়ে এটার কাটলে হচ্ছে 6, তার মানে 6/10.6 কিলোওয়াট আওয়ার। 0.6 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, পরটা দেখি, একটি পাখা প্রতি মিনিটে 30 বার ঘোরে, এর কৌণিক বেগ কত? আমরা জানি কৌণিক বেগ ওমেগা = 2π/t = 2π বড় হাতের n/t = 2πf। এখন এখানে কি কি ডেটা দেয়া আছে? প্রতি মিনিটে সময় দেয়া আছে 30 বার ঘুরছে, মানে n দেয়া আছে, তার মানে ওমেগা সমান আমরা লিখতে পারি 2πn/t। তাহলে 2πn এর মান কত? 30 বার হচ্ছে কত মিনিটে? প্রতি মিনিটে, মানে 1 মিনিটে। 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে এটা কাটলে কত? 2, এই 2 কাটে পাই। রাইট অ্যান্সার কত হবে? পাই রেডিয়ান পার সেকেন্ড। পাই রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, নিচের কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি? আলোর তরঙ্গ দৈর্ঘ্য ক্রম আমরা জানি বেনি, আসহ, কলা, তাই তো? আলোর তরঙ্গ দৈর্ঘ্য ক্রম কি জানি? বেনি, আসহ, কলা। এটা হচ্ছে বেগুনি, এটা বেগুনি, আর এটা হচ্ছে কমলা, এটা হচ্ছে লাল, তাই তো? এখন তরঙ্গ দৈর্ঘ্য ক্রম হচ্ছে ছোট থেকে বড়, মানে এই দিক থেকে বাম থেকে ডানে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। তার মানে বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এখন অপশনে দেখি নিচের কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? এখানে লাল নেই, লালের আগে কি আছে? কোয়াতে কি? কমলা। তাহলে কমলা আছে, কমলা রাইট অ্যান্সার। কমলা হবে রাইট অ্যান্সার। 2 নম্বর বলছে, একটি ঘড়ির সেকেন্ড, মিনিট এবং ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত কত?
কৌণিক বেগ কিছুক্ষণ আগে আমরা দেখলাম কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু 2π/t, ঠিক আছে। এখন যদি সেকেন্ডের ক্ষেত্রে আমি কি লিখতে পারবো, 2π/t, 1 সেকেন্ড মানে সেকেন্ডের কাটা একবার ঘোরা মানে কত, সেকেন্ডের কাটা একবার ঘোরা মানে 60 সেকেন্ড, ঠিক আছে। এবার মিনিটেরটা যদি আমি বসাই 2π/t, আচ্ছা মিনিটের কাটা একবার ঘোরা মানে কত, একবার ঘোরা মানে 60 মিনিট, তাহলে 60 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। ইস্টো ঘন্টার কাটা একবার ঘোরা মানে কত, 12 ঘন্টা, তাহলে 12 গুণ 60 গুণ 60, ওকে, 12 গুণ 60 গুণ 60। এখন এটা সিম্পলিফিকেশন করলে কত, 2π সব কেটে যাবে। এখন এটা ছোট করি, তাহলে এটা দ্বারা এখানে গুণ করি, প্রত্যেকটার ক্ষেত্রে এটা দ্বারা গুণ করলে এখানে আসে কত, 12 গুণ 60 গুণ 60 বাই 60 ইস্টু 12 গুণ 60 গুণ 60 বাই 60 গুণ 60, এখানে আসে কত, 12 গুণ 60 গুণ 60, একবারে বড় করে দেখা দিচ্ছি, 12 গুণ 60 গুণ 60, তাহলে এখানে কাটলে 60 60 কাটে, তাহলে আছে 12 গুণ 60 গুণ করলে 5 ভাগ 60 6 ভাগ 72, 720 ইস্টু এটা কেটে যায় 12 ইস্টু এটা কাটাকাটি হয়ে 1 হয়, তার মানে 720 ইস্টু 12 ইস্টু 1। রাইট অ্যান্সার হচ্ছে ডি অপশন, 720 ইস্টু 12 ইস্টু 1, ঠিক আছে। কৌণিক বেগের অনুপাত কত, 720 ইস্টু 12 ইস্টু 1। আচ্ছা আচ্ছা, ইতিমধ্যে আমাদের 2021-22 সেশনে যে ফিজিক্সের কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলো আমরা সলভিংটা দেখলাম। তো নিয়মিতভাবে আমার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো, আমি তোমাদের পাশে থাকবো। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি, ভালো থাকবা সবাই।